সোশ্যাল মিডিয়াতে দুই একদিন ধরে একটা গুজব ছড়াচ্ছে, আমি জানি না এটা সত্যতা কতটুকু। সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া, ভাইস ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম টি-20-তে, তার ডিভোর্সের খবরে, এবং দেখা যাচ্ছে যে অনেক মিডিয়াতে আসছে, আমি জানি না এটা সত্যতাটা কতটুকু, যে 50% অফ হিজ প্রপার্টি হ্যাজ টু বি শেয়ার্ড উইথ হিজ এক্স ওয়াইফ। খুব সম্ভবত তার সার্বিয়ান একজন ওয়াইফ ছিল, তার সাথে শেয়ার করতে হবে এই বিষয়টা নিয়ে। সো এই বিষয়টা নিয়ে আমি ইন্ডিয়ান সেপারেশন রুল সম্পর্কে খুব একটা জানি না, বাট ক্যানেডিয়ান যে সেপারেশন রুল অথবা ইউএস এর যে সেপারেশন রুল, সেটা সম্পর্কে আমার একটু আইডিয়া আছে, এবং আজকের ভিডিওতে আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সো কানাডাতে যখন ডিভোর্স হয়, সাধারণত যেসব প্রপার্টি ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট হিসেবে কনসিডার হয়, সেই জিনিসগুলো আপনার হাজবেন্ড এবং ওয়াইফ এর মাঝে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। সো ম্যাট্রিমোনিয়াল হাউস, যেটা আপনি যেই হাউসটাতে আপনি বসবাস করেন, কানাডার যে 10টা প্রভিন্স আছে, প্রত্যেকটা প্রভিন্সেই মোটামুটি একই রুল, যে ম্যাট্রিমোনিয়াল হাউস আপনার যখন ডিভোর্স হয়, সেটেলমেন্টের সময় তা দুই ভাগে ভাগ হয়ে যায়। সো কখনো যদি কোনো স্পাউস, they are getting the house after, or the property after the divorce, then the other spouse has to buy out the other spouse. So কোনো হাজবেন্ড যদি কথার কথা বাড়িটা রেখে দিতে চায় তার নিজের কাছে ডিভোর্সের পরে, দেন দ্য ওয়াইফ হ্যাজ টু বাই আউট হার পোর্শন অফ দ্য প্রপার্টি। সো যদি ধরেন যে কথার কথা কোনো কোনো মর্গেজ নাই বাড়িটাতে, এবং বাড়িটার ভ্যালুয়েশন হচ্ছে যে $6 লাখ। সো হাজবেন্ড ওয়াইফ যদি স্প্লিট হয় এবং ডিভোর্স হয়ে যায়, সো হাজবেন্ড যদি বাড়িটা রেখে দিতে চায়, হাজবেন্ডকে ওয়াইফকে $3 লাখ দিতে হবে টু বাই হার পোর্শন আউট। সো যেহেতু এটা $600,000 ভ্যালু, হাজবেন্ড যদি পুরোটাই রেখে দিতে চায় বাড়িটার পুরো অংশটুকু, তাহলে ওয়াইফের যে পোর্শন $3 লাখ, সেটা তাকে ক্যাশ হিসেবে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ দ্য প্রপার্টি নিডস টু বি সোল্ড বিফোর the the money can be distributed between the two parties. সো এটা মোটামুটি একটা রুলস কানাডাতে, যে ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট টিপিক্যালি এটা ডিভিশন অফ অ্যাসেটের মধ্যে পড়ে। এছাড়া অন্যান্য কি কি ধরনের অ্যাসেট আপনার এই ডিভিশনের মধ্যে পড়ে, সেটা টিপিক্যালি এটা হচ্ছে যে আপনার ম্যারেজ, ডিউরিং দ্য ম্যারেজ টাইম, আপনার যেই সব অ্যাসেট আপনি অ্যাকোয়ার করেছেন অথবা আপনার গ্রোথ হয়েছে, এই অ্যাসেটগুলো সম্পূর্ণই সাধারণত সাবজেক্ট টু ডিভিশন অফ ম্যারিটাল অ্যাসেট। সো এইখানে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েলথি ফ্যামিলি থাকে। সো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি। আমি একটা কথা বললাম যে ম্যারেজের ডিউরেশন অফ দ্য ম্যারেজ, এই সময় যেসব অ্যাসেট অ্যাকোয়ার করা হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ধরেন হাজবেন্ড ওয়াইফ তাদের সংসারের সময় তারা হয়তোবা শূন্য হাতে শুরু করেছে তাদের জার্নিটা, এবং দে অ্যাকোয়ার্ড $500,000 assets. So it can be, let's say, stocks, it can be TFSA, RRSP bonds, এই ধরনের যে অ্যাসেট গুলো আছে। তো কথার কথা যে তাদের যখন ম্যারেজ শুরু হয়, অনেক বাংলাদেশিদেরই সাধারণত এরকম সিচুয়েশন, যে তারা যখন কানাডায় আসে, তারা সাধারণত তাদের খুব একটা অ্যাসেট থাকে না, এবং ওভার দ্য ইয়ার্স ম্যারেজের সময় তারা হয়তো বা একটা গ্রোথ পায় বা সেভিংস করে। সো কথার কথা যে 10 বছর পরে তাদের ম্যারেজের তাদের হাউস হোল্ড যে অ্যাসেট, সেটা হয়ে গেল $500,000। ইট ক্যান বি টিএফএসএ, ইট ক্যান বি আরআরএসপি, ইট ক্যান বি আরইএসপি, ইট ক্যান বি পেনশন প্ল্যান। সো এই যে এই $500,000 জমলো, when the marriage ends, both spouse are supposed to get half of that. এটা শুধুমাত্র ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি না, এটা আপনার এই যে ম্যারেজের সময় যে আপনার সেভিংসটা জমলো, সেটাও সেটাও ডিভিশন, সাবজেক্ট টু ডিভিশন। সো এই বিষয়টা সাধারণত এরা কমন ল বা সিভিল ল, কানাডাতে যেহেতু দুইটা রুলস সাধারণত চালু, একটা হচ্ছে কমন ল, যেটা হলো আপনার এক্সেপ্ট ফ্রম কুবেক, অন্যান্য সবগুলো প্রভিন্সই কমন ল যে লিগ্যাল সিস্টেম সেটা ফলো করে, ওয়ারাস কুবেকে ওরা সিভিল ল ফলো করে। বাট বোথ সিস্টেমে এই ডিভিশন অফ অ্যাসেটের যে রুলসটা মোটামুটি সেম।
এখন আসতে পারি যে হোয়াট আর আউটসাইড অফ দ্য ম্যাট্রিমোনিয়াল অ্যাসেট। সো অনেক সময় দেখা যায় যে কেউ ইনহেরিটেন্স পায়, যে ধরেন যে ফাদার লিভস ইনহেরিটেন্স মানি টু দ্য সান, এবং সান একটা ইনহেরিটেন্স পাচ্ছে। সো এই ইনহেরিটেন্স মানিটা আপনার ইউজুয়ালি ম্যাট্রিমোনিয়াল অ্যাসেটের বাইরে থাকে, যতক্ষণ পর্যন্ত এই ইনহেরিটেন্স মানিটা আপনার অন্যান্য অ্যাসেটের সাথে মিক্স হয়ে যাচ্ছে না। ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় যে বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট লাগবে, সো প্যারেন্টস হচ্ছে ডাউন পেমেন্টটা দিচ্ছে। সো যখন এই গিফটটা দিচ্ছে বা ইনহেরিটেন্সের মানিটা দিচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে যদি এটা ম্যাট্রিমোনিয়াল হাউসে যায়, ম্যাট্রিমোনিয়াল হাউসে গেলে কিন্তু এটা তখন সাবজেক্ট টু ডিভিশন হয়ে যাবে। কিন্তু যদি এটা যে কিনা ইনহেরিটেন্স পাচ্ছে, সে যদি এটা তার অন্যান্য অ্যাসেট থেকে সেপারেট রাখে, then if there is a divorce, then that inheritance money will be outside of the marital property. So এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যারা ওয়েলথি ফ্যামিলি যখন এই ইনহেরিটেন্স মানিটা দেয়, ইউজুয়ালি তারা একটা লয়ারের কাছ থেকে একটা লোন হিসেবে এই টাকাটা দেয়, যে ইন কেস অফ ম্যারিটাল ব্রেকডাউন যাতে তারা এই লোনটা ফেরত পায়। যখন এটা লোন হিসেবে থাকে, দেন এই টাকাটা তারা ওইভাবে স্ট্রাকচার করতে পারে যে এটা যাতে ম্যারিটাল অ্যাসেটের মধ্যে না যায়। এছাড়াও আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যে প্রিনাপের বিষয়টা আস্তে আস্তে সোসাইটিতে মোর অ্যাকসেপ্টেবল হচ্ছে, বিকজ আমাদের দেশের স্পেশালি ইন কেনেডিয়ান কালচারে যে ডিভোর্স ইজ ভেরি হাই রেট। সো ডিভোর্স যেহেতু খুব হাই হয়, মানে পার্সেন্টেজ অফ ডিভোর্স ভেরি হাই, সো দেখা যায় যে কেউই চায় না তার হার্ড আর্ন মানি এটা স্পাউসকে দিয়ে দিতে। সো দে ওয়ান্ট টু মেক আ প্রিনাপ বিফোর ম্যারেজ, যাতে যদি কখনো কোনো ম্যারেজ ব্রেকডাউন হয়, যাতে এই টাকাটা উম, তারা প্রোটেক্ট করতে পারে তাদের নিজেদের ইন্টারেস্ট। সো এই জিনিসটা ভেরি কমন ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অর সেলিব্রিটি ইন্ডাস্ট্রি, ওয়ার এভরিবডি হ্যাজ দেয়ার সেপারেট ফাইন্যান্স। যেমন আপনি ধরেন বেন অ্যাফ্লেক অ্যান্ড জেনিফার লোপেজ যখন তাদের ফাইন্যান্স রাখে, সো এই ধরনের যারা সুপার সেলিব্রিটি আছে বা সেলিব্রিটি টাইপের মানুষজন, দে টিপিক্যালি কিপ দেয়ার ফাইন্যান্সেস সেপারেট, এবং দে অলওয়েজ গেট প্রিনাপ, যাতে which outlines what will happen to each of the spouse if there is any marital breakdown. এবং এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, both party has to sign with independent legal advice। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ দিস প্রিনাপ উইল নট ওয়ার্ক। অনেক সময় যেটা দেখা যায় যে অনেক সময় প্রিনাপ হচ্ছে যে আপনি যেটা ম্যারেজের আগে করবেন ডকুমেন্ট, অনেক সময় বিয়ের পরেও ম্যারিটাল কন্ট্রাক্ট বলে এটাকে, ম্যারেজ কন্ট্রাক্ট, ওইভাবেও একটা সাইন করা যায় অ্যাজ লং অ্যাজ বোথ পার্টি আর গেটিং ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস। যে যদি মিউচুয়ালি এটা কোনো এগ্রিমেন্টে আসে ম্যারেজের পরে যে ইউ কিপ ইয়োর মানি, আই কিপ মাই মানি, দিস কাইন্ড অফ এগ্রিমেন্ট, দেন it can also work. So why am I telling all of this to you in this video? The reason for that is ক্যানাডাতে কমন ল বা লিভ টুগেদার বা যে এই ধরনের যে স্ট্রাকচার, কমন ল, স্পেশালি কমন ল ইজ সামথিং উইচ ইজ ইউ ডোন্ট নিড to get marriage. So basically an adult couple, guy or girl or এটা সেম সেক্সও হতে পারে, এখন যেহেতু কানাডার কালচারে এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল, স্পেশালি লিগ্যাল এবং পলিটিক্যাল কালচারে, সেটা হচ্ছে যে as long as two adults are living together, this is called common law, এবং they have to live together for over 1 year in a particular residence. মেজরিটি অফ দ্য প্রভিন্স এটাই তাদের ডেফিনেশন। কিছু কিছু প্রভিন্সে আছে যে ইউ হ্যাভ টু লিভ অ্যাবাভ 1 year, এবং কিছু কিছু প্রভিন্সের রুল আছে যে ইফ ইউ হ্যাভ চাইল্ড টুগেদার দেন ইউ আর কনসিডার্ড কমন ল। সো ডিপেন্ডিং অন দ্য প্রভিন্স ইউ আর লিভিং ইন, কমন ল হ্যাজ এ ডিফারেন্ট variation of legal rights, whereas marriage, which is the traditional marriage, এটা মোটামুটি সব প্রভিন্সেই একই ম্যারেজের যে রুলসটা। বাট কমন লটা ডিপেন্ড করে কোন প্রভিন্সে আপনি থাকবেন। সো ফর এক্সাম্পল, যদি আপনি নোভা স্কোশিয়াতে যান, নোভা স্কোশিয়ার যে কমন লর রুলস, which is very similar to a marriage rules, so they have a lots of rights, whereas আপনি যদি অ্যালবার্টাতে যান, প্রেরি রিজনে, they have
মাচ লাইক আ কমন ল রুল, মানে যেখানে হলো আপনার ম্যারেজের যে রাইটস গুলো থাকে সেটার মতো অতটা স্ট্রং না। সো এটা প্রত্যেকটা প্রভিন্সে ডিফারেন্ট। ওয়াই এম আই টেলিং দিস? বিকজ বাংলাদেশে যেটা এখানকার বাংলাদেশি বর্ন বা যারা এখানে খুব কম বয়সে চলে আসে তাদের মধ্যে আসলে অনেকেরই ধর্মীয় যে অনুশাসন এই জিনিসটার অনেক অভাব। আর ধর্মীয় যদি অনুশাসন কম থাকে, ফেইথ, সেটা ট্রেডিশনাল মুসলিম হতে পারে অথবা ট্রেডিশনাল খ্রিশ্চিয়ানিটি হতে পারে বা ট্রেডিশনাল জুদাইজম হতে পারে, এভরি আব্রাহামিক রিলিজিয়ন হ্যাজ ফরবিডেন যে কনজুগাল লাইফস্টাইল উইদাউট হ্যাভিং এ ম্যারেজ। বাট আমরা যেহেতু এখন রিলিজিয়াস মাইন্ডেড অনেকেই নাই, দেখা যাচ্ছে যে ম্যারেজের যে অ্যাপিল সেই জিনিসটা আসলে কমে আসতেছে দিনকে দিন। এবং মানুষজন কোয়েশ্চেন করা শুরু করছে যে ওয়াই ডু আই হ্যাভ টু গেট ম্যারিড, বিকজ আই এম নট রিলিজিয়াস, আই এম এথিয়েস্ট অর হোয়াট এভার, why do I have to get married? I'm getting the same legal rights like a married marital person. So দিস ইজ ওয়াই। এবং স্পেশালি হাই ইনকাম আর্নার যারা হচ্ছে, যারা হলো মোর অ্যাসেট, তারাও চিন্তা করছে যে ওয়াই, ইফ আই এম নট এ রিলিজিয়াস পার্সন, ওয়াই এম আই গেটিং ম্যারিড অ্যান্ড দেন potentially give up half of my assets to my ex spouse. সো এই ধরনের সিচুয়েশনের কারণে পিপল আর নট গেটিং ম্যারিড এনিমোর। সো দেখা যাচ্ছে যে অনেক মানুষই এখন লিভ টুগেদার করছে কমন লস ফ্যামিলি স্ট্রাকচারে, এবং তারা তাদের বছরের পর বছর চলে যাচ্ছে, দে আর হ্যাভিং কিডস, দে আর জাস্ট লিভিং লাইক এ রেগুলার পার্সন। This is the secular culture in the West, which has been very common in the last 30, 40, 50 years. এই জিনিসটা আস্তে আস্তে আমাদের দেশে বা সাব কন্টিনেন্ট যারা আমরা ইন্ডিয়াতে, স্পেশালি আপনার আরবান ইন্ডিয়া, যেটা আপনার বম্বে অথবা আপনার দিল্লি টাইপের যেই ধরনের মেট্রোপলিটন সিটি, বিগার সিটিস, এখানে একটু আপার ক্লাস যে কালচার গুলো আছে মোটামুটি এদের মধ্যে কিন্তু এই জিনিসটা বিদ্যমান। দের ইজ এ সোসাইটাল অ্যাকসেপ্টেন্স নাও যে ইফ অ্যাডাল্ট কাপল আর লিভিং টুগেদার, they don't need to get accepted by the traditional wedding. এই জিনিসটা আসলে ভালো কি খারাপ, I don't want to go to that debate. It's totally up to the person who are getting into this kind of relationship, because at the end of the day it's their faith, এবং তারা যদি তাদের ফেইথে যদি এটা মনে হয় যে it's not needed, then it's up to them. I am not here to judge anything. But যেটা আমাদের কালচারেও এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, বাংলাদেশি ঢাকা বেসড যেগুলো কালচার, স্পেশালি এটা একটু অভিজাত, মানে অভিজাত হায়ার মিডল ক্লাস বা আপার ক্লাসে এটা খুব কমন হয়ে যাচ্ছে জিনিসগুলো। যে এখন আর হয়তো বা কিছুদিন পরে দেখা যাবে যে পিপল উইল স্টার্ট কোয়েশ্চেনিং ওয়াই এম আই গেটিং ম্যারিড, স্পেশালি ওয়েন আই এম নট এ রিলিজিয়াস পারসন। সো the bottom line is, if you are watching this video from Canada এবং যদি মনে হয় যে you don't like this kind of marital asset division after marital breakdown, then there is an argument that you should have a prenup এবং you should have open conversation with your partner or spouse যে what will happen to the assets if the marriage is not working out, এবং so that you can protect your financial interest, because too many times we have seen এটা শুধুমাত্র মিডল ক্লাসের জন্য না, এটা আলট্রা হাই নেটওয়ার্ক যারা আছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে পেসোস, বিল গেটস, Elon Musk actually did pretty well because I think he had prenup. I think Elon Musk had multiple marriages, so that's why he was kind of knew about this. But Jeff Bezos, Bill Gates, they lost a lot of money, especially Hrithik Roshan. আমি যতটুকু জানি যে Hrithik Roshan had to pay a lot of money to his ex-wife. So আপনারা যদি তাদের পোস্ট ডিভোর্স যে লাইফস্টাইল দেখে থাকেন, জেফ বেজোস নাও হ্যাজ এ গার্লফ্রেন্ড, হি ইজ, I don't think he got married to his new girlfriend. Same goes with Bill Gates, এবং same goes with Hrithik Roshan. So everybody is now going to the girlfriend route, where it's not a legal contract anymore, because most of them are not religious. So why bothering about talking about marriage? So just a thought that I had, I thought I share with you.
এবং আমি বাংলাদেশি কনটেক্সটে এই জিনিসটা দেখতে পাচ্ছি। হয়তোবা ইন দ্য নেক্সট 20 years it will be very acceptable in Bangladeshi culture too. But it's happening. That's my thoughts for today. I'll see you in the next video. Thanks for watching.